তারেক রহমানকে অ্যাটাক করায় জুম্মার পরে ভিপি সাদেক কায়েম গ্রেপ্তার। এইদিকে সেনাপ্রধান কঠিন ঘোষণা দিচ্ছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। ভিপি সাদেক, আপনি বয়স অনেক ছোট, তরুণ, রক্ত টকবকে গরম, আর বক্তব্য দেওয়ার সময় এই ধরনের ভাষা প্রয়োগ আপনি অথবা আপনার মতো লেভেলে যারা আছে, অনেক পাগল ছাগল অনেক কথা বলে, আমরা এগুলোকে ধরি না, কিন্তু আপনি যখন কথা বলেন তখন পুরো বাংলাদেশ শুনে। বক্তব্য দেওয়ার সময় আপনার বক্তব্য যদি শ্রদ্ধাবোধ না থাকে, তাহলে আজকে বিএনপির নেতাকর্মী যদি একই ভাষায় ডক্টর শফিক ভাইকে আক্রমণ করে, তখন আপনার কাছে কেমন লাগে? আন্তর্জাতিক আদালতের রায় সাধারণত বাংলাদেশের পক্ষে খুব কম যায়। কিছুক্ষণ আগে একটা রায় হয়েছে যেটা বাংলাদেশের পক্ষে এসেছে। আজকে থেকে প্রায় ৯-১০ বছর আগে ২০১৬ সালে একটা মামলা হয়েছিল নাইকোর বিরুদ্ধে। তখন ক্ষমতায় ছিলেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের আমলের কথা। আওয়ামী লীগ সরকারের পতনের পরে আওয়ামী লীগ সরকারের ব্যাপক সমালোচনা হচ্ছে, শেখ হাসিনার ব্যাপক সমালোচনা হচ্ছে। সমালোচনা হওয়ার বাস্তব কারণও রয়েছে। নানা রকমের সমালোচনা তাদের বিরুদ্ধে রয়েছে, দুর্নীতি সহ, বিশেষ করে একপাক্ষিক ভোট, অনেক সমালোচনা তাদের মধ্যে, তাদের বিরুদ্ধে রয়েছে। কিন্তু এই সরকার পতনের 18 মাসের পরে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড, রেখে যাওয়া কোনো কর্মকাণ্ডের সুফল পেল। বাংলাদেশের রাজনীতির একমাত্র খাম্বা, বাংলাদেশের রাজনীতির একমাত্র পিলার, বাংলাদেশের রাজনীতির একমাত্র বদমাশ, বাংলাদেশের রাজনীতির একমাত্র ভীতু কাপুরুষ, বাংলাদেশের রাজনীতির একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশের রাজনীতির একমাত্র দুর্নীতির ভরপুত্র খাম্বা জিয়া। ভাবতাম সে রাজনীতিটা করতে পারবে, কিংবা সে রাজনীতিটা করার চেষ্টা করছে, কিংবা সে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। একটা ভিডিও দেখাচ্ছি, তারপরে বলছি বিস্তারিত কথা। সম্মানিত তারেক রহমান, তিনি বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছে বারবার, আরো বিভিন্ন ধরনের নাটক করছে তার মঞ্চের মধ্যে। সেই নাটকের মঞ্চের মধ্যে আমরা একবারের জন্য হায়ের স্লোগান আমরা দেখতে পাই না, আমরা কোনো হায়ের ডায়লগ দেখতে পাই না। তাহলে আমরা কি ধরে নিলাম নায়ের পক্ষে অবস্থান নিচ্ছেন? না মানে হলো হাসিনা, না মানে হচ্ছে মোদি, না মানে হলো হাসিনার যে ফেসিবাদ কাঠামো সেটা রাষ্ট্রের মধ্যে রেখে দেওয়া। আপনারা কি সেই হাসিনা হতে চান? তাহলে বলে দিন, তাহলে আমরা হাসিনাকে যেভাবে ডিল করেছি, হাসিনাকে যেভাবে লাঠি দিয়ে ভারতে পাঠিয়ে দিচ্ছি, ঠিক সেরকম আমরা আপনার সাথে ডিল করবো। এই ভিডিওটির আমি প্রথমত বিশাল বা তীব্র আপত্তি জানাচ্ছি এই কারণে যে 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ আমরা সাম্য, তারপর হচ্ছে যে শ্রদ্ধা, পারস্পরিক সম্মান, যে জিনিসগুলোকে এস্টাবলিশ করার জন্য সবাই কথা বলছি, তার বহিঃপ্রকাশ ডাকসুর ভিপি সাদিক কায়েমের এই বক্তব্যে আদৌ কি উঠে এসেছে? যখন ডাকসুর ভিপি নির্বাচন হয়, আমি নিজে সাদিক কায়েমের পক্ষে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি, এখন আমার চ্যানেলে আছে। আমার কাছে মনে হয়েছিল সাদিক কায়েমের ওই সময়ের যে কথাবার্তা ভিপি হওয়ার আগে আর এখনের যে কথাবার্তা, এই কথাবার্তাগুলোতে অনেক তারতম্যের আমরা পরিবর্তন দেখছি। হতে পারে ক্ষমতায় যাওয়ার আগে সবাই মিষ্টি কথা বলেন। জনাব সাদিক কায়েম যে ভাষাটা ব্যবহার করেছেন, এই ভাষা যদি জামাতের আমিরকে নিয়ে বিএনপির কোনো নেতাকর্মী এমন একটা বক্তব্য দেয়, তাহলে কি সেটা শুনতে সাদিক কায়েমের কাছে বা জামাতের যারা নেতাকর্মী আছেন তাদের কাছে ভালো লাগবে? দেখেন, রাজনীতিতে ক্ষমতা যেতে হবে, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য যে ভাষা প্রয়োগ আজকাল আমরা এনসিপির নেতাকর্মীদের, তারপর জামাতের নেতাকর্মীদের, কিছু কিছু জায়গায় বিএনপির নেতাকর্মীদের দেখছি, কোনোটাই আসলে কাম্য না। গতকালকে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন গণভোট যেটা চলছে বা হবে, এর পক্ষে আপনার আয়োজিত গণজমায়েতে তিনি এসব কথা বলেন। আর এই প্রোগ্রামটাতে তিনি যে বক্তব্য দিয়েছেন যে আপনারা কি সেই হাসিনা হতে চান, তাহলে বলে দেন। এই আপনারা বলতে কিন্তু বিএনপিকে মেনশন করা হচ্ছে, যেহেতু তিনি জনাব তারেক রহমানের নাম নিয়েছেন। এখন গণভোটের বিপক্ষে কারা আছে? জনাব জিএম কাদের, তিনি কিন্তু শক্তভাবে আছে, জাতীয় পার্টি। তো এই প্রোগ্রামের এই বক্তব্যে জাতীয় পার্টিকে কিন্তু মেনশন করা হয়নি, অথবা জিএম কাদেরকে মেনশন করা হয়নি, হয়েছে জনাব তারেক রহমানকে। তাহলে হাসিনাকে যেভাবে ডিল করেছি, শব্দের পরের যে অংশটা ছিল যে যেভাবে লাথি মেরে ভারত পাঠিয়ে দিয়েছি, তো এভাবে তারেক রহমানকে লাথি মেরে আপনারা যুক্তরাজ্যে পাঠাতে চান? এই কথা সাদিক কায়েমের মতন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন যিনি ভিপি আছেন, তার মন্তব্য কি এমনটা হওয়া আদৌ উচিত? আমার মনে হয় সাদিক কায়েমের এই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত। নয়তো আপনি আওয়ামী লীগের দোষটা কোথায় দিবেন? বাস্তবতা তো এটাই যে আপনি আওয়ামী লীগে তো এমন ভাষাকে ব্যবহার করে আসলে বিএনপিকে আক্রমণ করে নাই, বা যতটুকু বলছে যে বেগম খালেদা জিয়াকে জেল খাটানো হবে, তারেক রহমানকে বলছে আরে বেটা দেশে আয়, এই ধরনের ডায়লগ ছিল। কিন্তু এভাবে প্রকাশ্যে এত বড় ভাবে বা এরকম ভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন বক্তব্য কিন্তু আসলে দেয় নাই। এখন ডাকসুর বিপির বক্তব্য যেটা,
যে না মানে হচ্ছে ভারতের দালালি করা। তো ভারতের দালালি তো এখন সবাই করছে, কারা করছে না? আপনি দেখেন জামাত ইসলামের যে শরিয়া ভিত্তিক আইন সেটাও তো করছে না। কেন? ভারত বাংলাদেশের শরিয়া ভিত্তিক আইন চায় না, যুক্তরাষ্ট্র বাংলাদেশের শরিয়া ভিত্তিক আইন চায় না। তো জামাত ইসলাম যেহেতু ইসলামের রাজনীতি করবে, ইসলামের প্রথম যেটা সূত্র সেটা হচ্ছে শরিয়া আইনকে এস্টাবলিশ করতে হবে। কিন্তু আমি সবসময় বলি বাংলাদেশে শরিয়া আইন এস্টাবলিশ করা এত সোজা না, বা এটা বাংলাদেশের জনগণের মধ্যে একাংশ ছাড়া যারা বলতেছেন তারাও কিন্তু শরিয়া আইন বাস্তবায়ন হলে আসলে নিজেরা সুখকর ফিল করবেন না। যে বিয়ে শাদীতে ডান্স ডোন্স এগুলা অনেক কিছুই এখানে ঝামেলার কারণ হবে। সো শরিয়া আইন আসলে বাস্তবায়ন করতে গেলে অনেক বাধা বিপত্তি আছে। কিন্তু যখন আমরা দেখি যে নানান দেশের কূটনীতিকদের সাথে এই বিষয়ে কথা বলা হয় তখন তো এটা ঝামেলার। দেখেন আমি কোনো দল মতকে বা কোনো সিস্টেমকে প্রাধান্য দিয়ে আমি এই বক্তব্যগুলো বলছি না বা দিচ্ছি না। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করি যে রাজনৈতিক শিষ্টাচার বা রাজনৈতিক যে শালীনতা, এক দলের প্রধানকে অন্য দলের প্রধানের মাধ্যমে যে সুন্দর ভাষা প্রয়োগের বিষয় ভোট জনগণ দিবে। আপনারা এই ধরনের বাক্যে হয়তো যারা এক ধরনের উশৃঙ্খল জনগণ আছে তারা হয়তো আপনাদের সাপোর্টাররা সাপোর্ট করবে, কিন্তু এই এক বক্তব্যে ভিপি সাদিকের এক বক্তব্যে জামাতের যে ইজ্জত ছিল আজকের দিনে বা জামাতের যে লেভেল ছিল, অথবা সাদিক কায়েমের প্রতি যারা সমর্থন দিয়েছিলেন ডাকসুর ভিপি প্যানেলে ভিপি হওয়ার জন্য, যারা আপনার পক্ষে, আমি তো প্রচারণা করছি যে ভিপি হিসাবে খারাপ হবেন না, আপনার উত্থান নিয়ে প্লাস অনেক বক্তব্য আমরা এখানে দেখেছি। তো সেই ক্ষেত্রে আপনি যখন এমন বক্তব্য দেন বিষয়টা অনেকের কাছেই দৃষ্টিকটু লাগে। আপনি কি বক্তব্য দিয়েছেন? নিশ্চয়ই গতকালকে বক্তব্য হয়তো স্লিপ অফ টাং দিচ্ছেন না জোশের ঠেলায় দিচ্ছেন, বা আপনাদের মাথায় হয়তো এরকম কিছু আছে যে -2 ফর্মুলাকে আসলে হবে। দেখেন ভিপি সাদিক, আপনি বয়স অনেক ছোট, তরুণ, রক্ত টকবকে গরম, আর বক্তব্য দেওয়ার সময় এই ধরনের ভাষা প্রয়োগ আপনি অথবা আপনার মতো লেভেলে যারা আছে, অনেক পাগল ছাগল অনেক কথা বলে, আমরা এগুলোকে ধরি না, কিন্তু আপনি যখন কথা বলেন তখন পুরো বাংলাদেশ শুনে। বক্তব্য দেওয়ার সময় আপনার বক্তব্য যদি শ্রদ্ধাবোধ না থাকে, তাহলে আজকে বিএনপির নেতাকর্মী যদি একই ভাষায় ডক্টর শফিক ভাইকে আক্রমণ করে তখন আপনার কাছে কেমন লাগবে? বা আপনারা যারা শোনার পরেও কমেন্টে ঠিক একদম সহমত এই সেই লিখছেন, আপনাদের কাছে কেমন লাগবে? সবসময় নিজের উপরে আইনা একটু ফিল করার চেষ্টা করবেন। সাদিক কায়েমের উচিত বিষয়টি নিয়ে বিএনপির কাছে জনাব তারেক রহমানের কাছে ক্ষমা প্রার্থনা করা, কারণ এরকম ডেঞ্জারাস ভাষা প্রয়োগ, এতটা নিন্দনীয় ভাষা প্রয়োগ কোনোভাবেই বাংলাদেশের মানুষ আসলে দেখতে চায় না। ভালো থাকুন। আজকে থেকে প্রায় 9-10 বছর আগে 2016 সালে একটা মামলা হয়েছিল নাইকোর বিরুদ্ধে। তখন ক্ষমতায় ছিলেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের আমলের কথা। আওয়ামী লীগ সরকারের পতনের পরে আওয়ামী লীগ সরকারের ব্যাপক সমালোচনা হচ্ছে, শেখ হাসিনার ব্যাপক সমালোচনা হচ্ছে। সমালোচনা হওয়ার বাস্তব কারণও রয়েছে। নানা রকমের সমালোচনা তাদের বিরুদ্ধে রয়েছে, দুর্নীতি সহ বিশেষ করে একপাক্ষিক ভোট, অনেক সমালোচনা তাদের মধ্যে তাদের বিরুদ্ধে রয়েছে। কিন্তু এই সরকার পতনের 18 মাসের পরে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড, রেখে যাওয়া কোনো কর্মকাণ্ডের সুফল পেল বাংলাদেশ। অর্থাৎ শেখ হাসিনার করা আন্তর্জাতিক আদালতে নাইকোর বিরুদ্ধে যে মামলা, সেই মামলায় অবশেষে বাংলাদেশ জিতেছে $42 মিলিয়ন। এটাতে কি শেখ হাসিনাকে ক্রেডিট দেওয়া হবে কিংবা আওয়ামী লীগ সরকারকে ক্রেডিট দেওয়া হবে, নাকি ব্যাপারটা এরকমই দাঁড়াবে যে শেখ হাসিনার আমলে যেহেতু রায়টা আসেনি সেহেতু শেখ হাসিনা সফল হতে পারেননি, এই সরকার সফল হয়েছে মামলার রায়ে লড়ে? গণমাধ্যম কি বলছে চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম নাইকোর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধে আন্তর্জাতিক আদালতে মামলা, সেই মামলা করা হয়েছিল শেখ হাসিনার আমলে। শেখ হাসিনার সরকার সেই মামলা করেছিলেন। নাইকোর বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করা হয়েছিল বিপুল অঙ্কের। অবশেষে আন্তর্জাতিক আদালত থেকে রায় আসলো, বাংলাদেশকে নাইকো দিতে বাধ্য এখন $42 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 516 কোটি টাকা, 123 টাকা করে ধরে ডলার। কি বলছে গণমাধ্যম? সময় টেলিভিশনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে নাইকোর বিরুদ্ধে বাংলাদেশের বিজয়, দিতে হবে 516 কোটি টাকা ক্ষতিপূরণ। অর্থাৎ বাংলাদেশ 516 কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে। দীর্ঘ আইনি লড়াই শেষে ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র বিস্ফোরণের দায়ে কানাডীয় কোম্পানি নাইকোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের চূড়ান্ত বিজয় অর্জন করেছে বাংলাদেশ। ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট, ইকসিড, এক ঐতিহাসিক রায়ে নাইকোকে $4,20,00,000 মার্কিন, বাংলাদেশি মুদ্রায় যা 516 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। পেট্রোবাংলা চেয়ারম্যান প্রকৌশলী রেজাউর রহমান এই রায়ের কথা নিশ্চিত করেছেন। সুনামগঞ্জের ছাতকে অবস্থিত ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে 2003 সালে গ্যাস অনুসন্ধানের দায়িত্ব পায় নাইকো, যখন কিনা বিএনপি সরকার ক্ষমতায় ছিল। এরপরে অদক্ষতা ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় না রাখায় 2005 সালের 7 জানুয়ারি এবং 24 জুন পরপর দুইবার সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, সেটাও বিএনপির শাসনামলে হয়েছিল। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় প্রায় 8 বিলিয়ন ঘনফুট গ্যাস, তছনছ হয়ে যায় আশেপাশের জনপদ এবং পরিবেশ। পেট্রোবাংলা এই ক্ষতির জন্য 716 কোটি টাকা দাবি করলে নাইকো তা দিতে অস্বীকৃতি জানায়। বিষয়টি শেষ পর্যন্ত আন্তর্জাতিক আদালত পর্যন্ত গড়ায়। ট্রাইব্যুনাল তার পর্যবেক্ষণে স্পষ্টভাবে জানিয়েছেন নাইকোর অব্যবস্থাপনা ও আন্তর্জাতিক পেট্রোলিয়াম শিল্পের মানদণ্ড অনুসরণে ব্যর্থতার কারণেই এই মহাবিপর্যয় ঘটেছিল। পেট্রোবাংলার সূত্র মতে ইকসিডের রায়ে
পুড়ে যাওয়া গ্যাসের দাম বাবদ $40 মিলিয়ন এবং পরিবেশগত ও অন্যান্য ক্ষতির জন্য $2 মিলিয়ন জরিমানা করা হয়েছে। বর্তমানে প্রতি ডলার 123 টাকা হিসেবে 516 কোটি টাকা তাদেরকে এখন দিতে হবে বাংলাদেশকে। এর আগে 2016 সালে যে মামলাটা করা হয়, 16 সালে বাপেক্স প্রায় 9,250 কোটি টাকার বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছিল, যার ধারাবাহিকতাতেই এই চূড়ান্ত বিজয় বলে গণমাধ্যম বলছে। বাংলাদেশের পক্ষ থেকে চাওয়া হয়েছিল 9,250 কোটি টাকা। অবশেষে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ পেল 516 কোটি টাকা। কিন্তু ওই মামলা যেটা করা হয়েছিল সেই মামলারই সুফল আজকে প্রায় 10 বছরের মাথায় এসে বাংলাদেশ পেল, যখন কিনা ওই মামলা করা দল আওয়ামী লীগ ক্ষমতায় নেই এবং ওই মামলা করা দলের প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা, তিনিও ক্ষমতায় নেই। অথচ তার করে যাওয়া, তার রেখে যাওয়া মামলায় আজকে বাংলাদেশ চূড়ান্ত একটা বিজয় অর্জন করলো। আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের এই বিজয়টাকে আন্তর্জাতিক মিডিয়াতেও বেশ আলোচিত ব্যাপার হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে ছাতক ও পূর্ব ও পশ্চিম মিলিয়ে 2 থেকে 5 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের বিশাল মজুদের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। পেট্রোবাংলা চেয়ারম্যান প্রকৌশলী রেজাউর রহমান বলেছেন, আমরা এই চূড়ান্ত রায়ের অপেক্ষায় ছিলাম। ছাতক গ্যাস ক্ষেত্রে নতুন করে কূপ খননের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব ডিপিপি এরই মাঝে প্রস্তুত রাখা হয়েছে। এখন আইনজীবীদের সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশের বিভিন্ন কর্তৃপক্ষ এই বিজয়কে উদযাপন করছেন, বিজয়ে গর্ব বোধ করছেন। কিন্তু একটা বিষয় তো আর এখন হবে না, সেটা হচ্ছে যে এই বিজয়ের জন্য যারা এই মামলার উদ্যোগ নিয়েছিল, তৎকালীন সরকার কিংবা তৎকালীন সরকারের প্রধান, তাদের ক্রেডিট আছে কিনা, তাদের ক্রেডিট দেওয়া উচিত কিনা, মানবিক দিক থেকে ভেবে তাদের ক্রেডিটের ব্যাপারটা আলোচনায় আনা উচিত কিনা, সেই আলোচনাটা এখন হবে না। কারণ হচ্ছে যে একটা সরকার যখন পতন হয় এবং 2024-এর আগস্টে যেভাবে পতন হয়েছে ওইভাবে মারাত্মকভাবে যখন পতন হয়, তখন সেই সরকারের কোনো ভালো কাজ আদতে আলোচিত হয় না, কারণ সমালোচনার মধ্যেই তাদেরকে দিনাতিপাত করতে হয়। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন। নাইকোকে জরিমানা করা হয়েছে আন্তর্জাতিক আদালতের রায় বাংলাদেশের পক্ষে। এই শিরোনামে স্ক্রল যাচ্ছে, নাইকোকে $4 কোটি 20 লাখ $4 কোটি 20 লাখ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ। এটা হচ্ছে খবরটা হচ্ছে ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রের বিস্ফোরণের ঘটনা। ট্যাংরাটিলা, এটা হচ্ছে সিলেটের যে ট্যাংরাটিলা, সেখানে একটা দুর্ঘটনা ঘটছিল। তখন জ্বালানি উপদেষ্টা ছিলেন বেগম খালেদা জিয়ার মাহমুদুর রহমান, এখন যিনি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, তিনি জ্বালানি উপদেষ্টা ছিলেন। ওই সময় ট্যাংরাটিলায় এক গ্যাস দুর্ঘটনা ঘটেছিল এবং ফলে এটা ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হয়। এটা নিয়ে মামলাও হয়েছে, আভ্যন্তরীণভাবে দায়ীও করা হয়েছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে, তাতে অনেকেই জড়িত ছিল, সম্ভবত মাহমুদুর রহমানও ছিলেন। এখন সেই ঘটনায় আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ মামলা করে। ওই সময় 111 সরকারের সময়, আমার যতটুকু মনে পড়ে, এইসব মামলার ক্ষেত্রে হয় কি, বাংলাদেশ যখন করে তো বাংলাদেশের পক্ষে লড়াই করার কেউ থাকে না, তো বাংলাদেশ হেরে যায় এবং ওই কোম্পানিগুলো লাভবান হয়। তো এই একটা দেখলাম যে বাংলাদেশের পক্ষে আসছে, যেখানে $4 কোটি 20 লাখ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নাইকোকে। নাইকো হচ্ছে কানাডিয়ান উত্তোলন কোম্পানি। কিন্তু আবার এটাও সত্য যে যেমন ময়মনসিংহে রুরাল পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের লামিয়ার ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তাদের একটা কেস ছিল যেখানে সত্যি হঠাৎ করে কন্ট্রাক্ট বিনা নোটিশে ক্যান্সেল করে দেওয়া হয়। এরপরে লামিয়ার আন্তর্জাতিক আদালতে যায়, সেই আদালতের রায়ও তারা পেয়েছে। পাওয়ার পর লম্বা সময় এখন পর্যন্ত সেই লামিয়ার আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এই দিকটাও খুব গুরুত্বপূর্ণ যে যখন নাকি বিদেশি কোম্পানি আবার জয়যুক্ত হয় মামলায় যেতে, যেখানে বাংলাদেশের পক্ষের দুর্বলতাটা পরিষ্কার হয়, তখন এই যে ক্ষতিপূরণটা দেওয়া হয় না, পরিশোধ করা হয় না, এর ফলে সুদে আসলে এটা বাড়তে থাকে। আলটিমেটলি এটা দিতে হবে এবং সেই অঙ্কটা অনেক বড় হয়ে গেছে অলরেডি। তো এটা দ্রুত নিষ্পত্তি করার না করে বরং এই আদালতে, নিম্ন আদালত, উচ্চ আদালত এই পেন্ডিং হয়ে আছে। আলটিমেটলি ক্ষতি কিন্তু বাংলাদেশে। অন্যদিকে বাংলাদেশকে যেমন আন্তর্জাতিক সেই প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশে আমরা উল্লসিত হচ্ছি, তেমনি বিদেশি প্রতিষ্ঠান যখন কি মামলায় একেবারে খুব যুক্তিসঙ্গতভাবে জয়যুক্ত হয়, তখন তাদেরকে কিন্তু আবার ক্ষতিপূরণ দেওয়া হয় না। এই একটা স্ববিরোধিতা আছে। যাই হোক, এখনকার এটা একটা সুখবর যে অন্তত একটা আন্তর্জাতিক মামলায় বাংলাদেশ জিতল। দর্শক, বাংলাদেশের রাজনীতির একমাত্র খাম্বা, বাংলাদেশের রাজনীতির একমাত্র পিলার, বাংলাদেশের রাজনীতির একমাত্র
বদমাস, বাংলাদেশের রাজনীতির একমাত্র ভীতু কাপুরুষ, বাংলাদেশের রাজনীতির একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশের রাজনীতির একমাত্র দুর্নীতির ভরপুত্র খাম্বা জিয়া। ভাবতাম সে রাজনীতিটা করতে পারবে, কিংবা সে রাজনীতিটা করার চেষ্টা করছে, কিংবা সে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাচ্ছে। কিন্তু এই পিলার গত কয়েকদিন থেকে এমন সব কথা বলতেছে, গত কয়েকদিন থেকে এমন সব গল্প শোনাচ্ছে, যেটা শোনার পর, যেসব দেখার পর মেজাজটা আর স্বাভাবিক রাখা কোনোভাবেই সম্ভব না। ফ্যামিলি কার্ডের যে একটা মূলা ঝুলিয়েছে এই রকেট জিয়া, গ্রেনেড জিয়া, হোয়াটএভার, আপনারা কি জানেন এই ফ্যামিলি কার্ড আওয়ামী লীগের শাসনামল থেকে করা? এই খাম্বা, এই পিলার রাজনীতি করে কি করেছে বাংলাদেশের মানুষের জন্য? 17 বছর দেশের বাইরে ছিল, ইউটিউবে, ফেসবুকে বার্তা দিয়েছে, ইমোতে কল করে দল পরিচালনা করেছে, অথচ বাংলাদেশে আসার সুযোগ হয়েছে, বাংলাদেশপন্থী রাজনীতি করার সুযোগ হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষকে নিয়মিত ঘোল খাওয়াচ্ছে। কি করেছে বাংলাদেশের জন্য বিএনপির অবদান কি? পাঁচটা ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন আমাকে দেখান বিএনপির শাসনামলে হয়েছিল, যার কারণে মানুষ বিএনপিকে সমর্থন করবে। কিছুই হয়নি। কি করেছে বিএনপি? বর্তমান জেনজিরা তো অনেকেই জানে না বিএনপি আসলে বাংলাদেশের মানুষের জন্য কি করেছে। দীর্ঘদিন অর্থাৎ টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগের শাসনামল দেখার কারণে জেনজিদের মধ্যে একটা এমন প্রবণতা সৃষ্টি হয়েছিল, না জানি এর থেকেও কত মধুর সরকার বাংলাদেশের ক্ষমতায় ছিল কিংবা অদূর ভবিষ্যতে আসবে, সেই ধারণা থেকে জেনজিরা কিন্তু রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করেছিল। সেই ধারণা থেকে জেনজিরা বর্তমানে ক্ষমতার মোহে আকৃষ্ট হয়ে তারা বিভিন্ন ধরনের ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে। জঙ্গি মাতা বেগম খালেদা জিয়ার 2001 থেকে 2006 শাসনামলের কিছু বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে দুর্নীতিতে জঙ্গি মাতা বেগম জিয়ার আমলে বাংলাদেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে পুরো বিশ্বে। ভুলে গেছে জনাব পিলার জিয়া সাহেব? ভুলে গেলেন? হাওয়া ভবনকে সমান্তরাল সরকার হিসেবে ব্যবহার করেছিল এই জঙ্গি জিয়া, পিলার জিয়া। 21 আগস্ট গ্রেনেড হামলা, ইতিহাসের সব থেকে ন্যাক্কারজনক ঘটনা, যে ঘটনার মধ্য দিয়ে বিরোধী দলকে পুরোপুরি রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল এই পিলার জিয়া। জঙ্গিবাদের উত্থান হয়েছিল 2001 থেকে 2006 সাল। সারা দেশে একযুগে জঙ্গি হামলা হয়েছিল। জেএমবি নামক যে জঙ্গি সন্ত্রাসী সংগঠন, এটার প্রতিষ্ঠাতাও তো পরোক্ষভাবে এই পিলার জিয়া। বাংলা ভাই শায়েখ আব্দুর রহমান, মুফতি হান্নান, এদেরকে পৃষ্ঠপোষকতা করেছিল কে? এই পিলার জিয়া। আমরা তো ভুলি নাই সংখ্যালঘু নির্যাতনে 2001 থেকে 2006 সাল বাংলাদেশের ইতিহাসের যে কোনো সময় থেকে বর্বরতম ঘটনা ঘটিয়েছে। পূর্ণিমা রানী শীলের কথা মনে আছে? সিরাজগঞ্জের বিএনপির 12 জন বদমাস ধর্ষক সেই পূর্ণিমা রানী শীলকে ধর্ষণ করেছিল 13 বছরের একজন কিশোরীকে। মনে পড়ে বাংলাদেশ? কি পিলার জিয়া সাহেব ভুলে গেছেন সবকিছু? নির্বাচনে কারচুপি করা হয়েছিল, মনে আছে? তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা প্রথম কে? পিলার জিয়ার মাতা জঙ্গি বেগম জিয়া। ভুলে গেছি আমরা? ভুলি নাই তো। সাংবাদিক নির্যাতন, বিদ্যুৎ খাতে ব্যর্থতা, জ্বালানি খাতে ব্যর্থতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, অসংখ্য ঘটনা ঘটেছে। বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারাল একটা উন্নয়ন বিএনপি 2001 থেকে 2006 করে নাই। অথচ এই পিলার জি আজকে বলতেছে গেল 17 বছর দেশের মানুষের জন্য কোনো কাজ হয়নি, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। জিয়া রহমানের হাত ধরে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প খালেদা জিয়ার শাসনামলে আরো বড় হয়েছিল, কিন্তু বরেন্দ্র প্রকল্প আজ বন্ধ। ক্ষমতায় গেলে এই প্রকল্প চালু করতে চাই, খাল খনন করতে চাই, পদ্মা নদী খনন করতে চাই। পিলারের মুখে খনন করা ছাড়া কি কিছু নাই? জিয়া রহমান যেমন চশমা পরে খাল খনন করতে নেমে যাইতো, পিতার ধারা অব্যাহত রেখে পুত্র এখন শুধুমাত্র খাল খনন করতে চায়। বাংলাদেশে 50 কোটি গাছ রোপণ করতে চায়। 50 কোটি গাছ সারা বাংলাদেশে লাগালে বাংলাদেশে কি জায়গা থাকবে? বাংলাদেশের ভূখণ্ড কতখানি এটা তো আমাদেরকে বুঝতে হবে। বাংলাদেশে খাল খনন করবে, খাল খনন করে কি করবে? বাংলাদেশের পদ্মা এমনিতে খরস্রোতা নদী, এই নদী খনন করার প্রয়োজন আছে? বলেছে গত 17 বছরে কোনো উন্নয়ন অগ্রগতি হয় নাই। 17 বছর মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। আমি মেনে নিলাম মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু মেগা প্রকল্প কি খাম্বার বাবা কবর থেকে উঠে এসে করেছে? শেখ হাসিনা সরকারের গত 17 বছরের শাসনামলে কি কি হয়েছে আমি আজকে বলতে হবে। এই প্রজন্মের বোঝা উচিত পার্থক্য, যে আদৌ জঙ্গি মাতা বেগম জিয়ার শাসনামলে বাংলাদেশ কোথায় ছিল আর এই বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোথায় এনেছিলেন, সেটা এই প্রজন্মের অন্ততপক্ষে জানা উচিত। আমার যারা দর্শক আছে জেনজি, তোমরা শুনে রাখো, আমি যে কথাগুলো বলছি একটা মিথ্যা কথা বলছি না, প্রত্যেকটার প্রমাণ তোমরা গুগলে সার্চ করো, পেয়ে যাবে। গত 17 বছরে আওয়ামী লীগ কি কি করেছিল, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কি কি করেছিল শুনেন। পদ্মা সেতু এবং রেল লাইন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিমানবন্দরের 3rd টার্মিনাল, হাতিরঝিল প্রকল্প, পূর্বাচল 300 ফিট প্রকল্প যেটা বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় এক্সপ্রেসওয়ে, উড়াল সেতু নির্মাণ, একাধিক উড়াল সেতু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নির্মাণ হয়েছে, তোমরা গুগলে সার্চ করে পেয়ে যাবা। বঙ্গবন্ধু যমুনা সেতু, যমুনা রেল সেতু, সমুদ্র সীমা বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা এই মুহূর্তে বন্ধ হয়ে আছে, কর্ণফুলী টানেল, কক্সেস বাজার রেল লাইন যেটা বাংলাদেশের মানুষের কাছে অবিশ্বাস্য ছিল, যেই প্রকল্প বাংলাদেশে আদৌ হবে এটা কেউ বিশ্বাস করতো না, কারণ সমুদ্র পাড়ে রেল লাইন নির্মাণ করা অনেক বেশি কষ্টসাধ্য। যেমনটা পদ্মা সেতু, বিশ্বব্যাংকের বিপরীতে গিয়ে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল বিশ্বব্যাংক, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বঙ্গবন্ধু কন্যা দেখিয়ে দিয়েছে উনি শেখ মুজিবের কন্যা, উনি হেরে যাওয়ার পাত্র নন। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, 119টি সর্বমোট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সারা বাংলাদেশে। পায়রা সমুদ্র বন্দর, 100টি ইকোনমিক জোন সারা বাংলাদেশে বানানো হয়েছে শেখ হাসিনার এই 17 বছরের শাসনামলে, যেখানে অসংখ্য মানুষ চাকরি করে। 560টি মডেল মসজিদ, যেটার কারণে এই শেখ হাসিনার পতন দেখতে হয়েছে। কওমি মাদ্রাসার স্বীকৃতি, বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশে উন্নত করা। রোহিঙ্গাদের আশ্রয়দান, যেটা শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসে কোনো মানবিক ঘটনা না, এটা
এটা দক্ষিণ এশিয়ার ইতিহাসে সব থেকে বড় বৃহৎ মানবিক ঘটনা বলে আমার মনে হচ্ছে, এবং এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। পুরো দেশকে রেলওয়ের আওতায় আনা, অর্থাৎ পুরো দেশের প্রত্যেকটা প্রান্তে রেল লাইন ছড়িয়ে দেওয়া, অসংখ্য ফ্লাইওভার নির্মাণ, বাংলাদেশের প্রত্যেকটা মহাসড়কগুলো 4, 6 এবং 8 লেনে উন্নীত করা, এশিয়ান হাইওয়ে রুট প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ, বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। এই কথা কি অস্বীকার করতে পারবেন? নদী ভাঙন রোধে অসংখ্য প্রকল্প হাতে নেওয়া, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, নারী ক্ষমতায়ন, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, জেলেদের খাদ্য সহায়তা, ইমামদের ভাতা, মসজিদের ইমাম, ডিজিটি কার্ড, AMS কর্মসূচি, 10 টাকা মূল্যে চাল বিতরণ, বিনামূল্যে বই বিতরণ, জানুয়ারির প্রথম সপ্তাহে, জানুয়ারির প্রথম তারিখে বিনামূল্যে বই বিতরণ করার রেকর্ড করেছিল শেখ হাসিনার সরকার, যেটা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন অব্দি পারে নাই। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া, দেশের রপ্তানি আয় বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ, আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন, শেখ হাসিনা বার্ন ইউনিট, শেখ হাসিনা বার্ন হসপিটাল, যেটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা, যেখানে সর্বোচ্চ সুচিকিৎসা ব্যবস্থা আছে, যেটা শেখ হাসিনা করে দেখিয়েছে। প্রত্যেকটা ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা, মোবাইল এবং ইন্টারনেট সেবা বৃদ্ধি। আগে 2G কাজ করতো না, 3G কাজ করতো না, এখন 5G কাজ করে বাংলাদেশে। এটা শেখ হাসিনার অবদান। খাম্বা, তুমি যে ভিডিও কলে কথা বলতা, তুমি যে ইমো কলে কথা বলতা, এইটাও শেখ হাসিনা সরকারের অবদান। নইলে লন্ডনে বৈশা বাংলাদেশে দল পরিচালনা করতে পারতো না পিলার সাহেব। কর্মসংস্থান সৃষ্টিতে শেখ হাসিনা সরকার দূরদর্শিতার পরিচয় দিয়েছিল। বাংলাদেশের অসংখ্য শিল্প প্রতিষ্ঠান শেখ হাসিনা সরকারের শাসনামলে প্রতিষ্ঠিত হয়েছে, যার কারণে বাংলাদেশের কর্মসংস্থানের একটা বিশাল সম্ভাবনা তৈরি হয়েছিল, যেটা গত 17 মাসে পুরোপুরি ভেঙে পড়েছে। কৃষিতে সফলতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি, ছিটমহল সমস্যার সমাধান, দেশের বিভিন্ন স্থানে অবসরের জন্য বিনোদন কেন্দ্র স্থাপন, হাইটেক পার্ক নির্মাণ, একটি বাড়ি একটি খামার প্রকল্প, যেটা দিয়ে অসংখ্য গরিব মানুষ তাদের জীবনের পরিবর্তন নিয়ে এসেছে। দেশব্যাপী বহুতল আদালত ভবন নির্মাণ, যেটা আগে ছিল না। মেরিন ড্রাইভ নির্মাণ, কক্সবাজারে সমুদ্রের পাড় দিয়ে যে সুন্দর সুন্দর রাস্তা ধরে যাও, শিলং সালাউদ্দিন যে যায়, ওটা কি শেখ হাসিনা করে দিয়ে জানে নাকি জিয়াউর রহমান কবর থেকে উঠে এসে ওইটা করেছিল, নাকি জিয়া করেছিল, কে করেছিল? ডিজিটাল পাসপোর্ট, যেই পাসপোর্ট দিয়ে বিদেশ ভ্রমণ করেন, এই ডিজিটাল পাসপোর্ট শেখ হাসিনা সরকারের অবদান। 1400+ প্রাথমিক বিদ্যালয় নির্মাণ সারা বাংলাদেশে প্রাথমিক শিক্ষা বিস্তারের জন্য। 26,000 প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে শেখ হাসিনার 17 বছরের শাসনামলে। কম্পিউটার ল্যাব এবং ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাস সিস্টেম চালু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব নির্মাণ এবং ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাস সিস্টেম চালু করেছে শেখ হাসিনা সরকার। হিজড়াদের তৃতীয় লিঙ্গ এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য অসংখ্য কাজ করেছে। এগুলা শুধুমাত্র একটা এক্সাম্পল দিলাম। এরকম শত শত কাজ শেখ হাসিনার শাসনামলে হয়েছে, এরকম শত শত কাজ শেখ হাসিনা করে গেছেন। সবথেকে বড় কথা, বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি কোথায় ছিল, এখন কোথায়? বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল এশিয়াতে সর্ববৃহৎ। বাংলাদেশকে উঠতি অর্থনীতির দেশ বলা হতো, যেটা গত 17 মাসে আকাশ ভরা তারা দেখিয়ে দিয়েছে সুদখোর ইউনূস, এবং পরবর্তীতে পিলার জিয়া ক্ষমতায় এসে এটাকে কোথায় নিয়ে ফেলবে আপনারা কল্পনা করতে পারছেন না। মিথ্যাচারের রাজনীতি আর কত করবেন মিস্টার 10% খাম্বা? 17 বছরে প্রকল্প হয়েছে, দুর্নীতি হয়েছে। প্রকল্প হলে দুর্নীতি হবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু যেভাবে দুর্নীতিকে বড় আকারে দেখানো হচ্ছে, প্রকল্পগুলোকে ছোট করা হচ্ছে, এই প্রকল্পগুলো কোনো মানুষের কাজে আসছে না, এগুলো তো ঠিক না। এগুলো তো কোনো সুষ্ঠু ধারা রাজনৈতিক বৈশিষ্ট্য হতে পারে না। পিলার সাহেব যতই নাচানাচি করেন, বাংলাদেশের মানুষ এত গর্দব না যে আপনার মতো পিলারকে ক্ষমতায় বসিয়ে নাচাবে। ক্ষমতায় বসেন, কোনো সমস্যা নেই, প্রধানমন্ত্রী হন, কিন্তু বাংলাদেশ ঠিকঠাক ভাবে পরিচালনা করতে না পারলে সুগাই মেরে একদম লন্ডনে পাঠিয়ে দেবে বাংলাদেশের মানুষ। মিথ্যাচারের রাজনীতি বন্ধ করেন। এই উন্নয়নগুলো আপনার মাও করে নাই, আপনার বাপ কবর থেকে উঠে এসে করে নাই। এগুলো শেখ হাসিনা করেছে, এগুলো বঙ্গবন্ধু কন্যা করেছে, এগুলো বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। শুধু শুধু মিথ্যা কথা বলে বাংলাদেশের মানুষের কাছে হাসির পাত্র হচ্ছেন। আপনি যে বক্তব্যগুলো দেন, আপনার সেই বক্তব্যের কমেন্ট বক্স গুলো দেখেন, আপনি পরে দেখবেন একটু, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের মানুষ আপনাকে যে গুণে না, কারণ আপনি যে একটা বাটপার, বাংলাদেশের মানুষ সেটা জানে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।